Assalamu alaikum viewers, how are you? I hope you are all well by the grace of Almighty. Dear viewers, I am also well, Alhamdulillah, in this pandemic situation, COVID-19. Dear viewers, today I have come here before you with another topics, and in my today's topics part 6 and rule 12, the head word is as if or as though, and I'd like to tell you that if you find as if or as though in a sentence, then you have to use right forms of verb before as if clause and after as if clause. So here is a specific rule for you, dear viewers. আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো, যদি আমরা কখনো কোনো সেন্টেন্সে as if বা as though দেখি, তাহলে as if এর আগের অংশে আমরা কিভাবে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা লিখব এবং as if বা as though এর পরের ক্লজের ভার্বটা কিভাবে অ্যাপ্রোপ্রিয়েট রূপে লিখব সেটা আজকে আলোচনা করতে যাচ্ছি। সো দ্য ক্লাস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো ডিয়ার ভিউয়ার্স, এখানে বলা হয়েছে if two clauses are combined with as if or as though, then the first clause will be in present indefinite tense when the second clause will be in past indefinite tense. Dear viewers, এখানে বলা হয়েছে if two clauses are combined with as if or as though, যদি দুইটা ক্লজ as if দ্বারা অথবা as though দ্বারা যুক্ত থাকে, তাহলে কি করতে হবে? The first clause will be in present indefinite tense when the second clause will be in past indefinite tense. প্রথম ক্লজটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, যখন পরবর্তী ক্লজটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ডিয়ার ভিউয়ার্স, আমি আবারও বলি, as if দ্বারা দুইটি ক্লজ যুক্ত থাকলে প্রথমটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক একইভাবে as if as though এর পরের অংশ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, আগেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্লাস as if as though প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মাঝখানে as if অথবা as though থাকবে ক্লজের মাঝখানে, এবং পরের ক্লজটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। হেয়ার আর 3 এক্সাম্পলস ফর ইউ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, রিমেম্বার দ্যাট আফটার as if as though ইউ মাস্ট ইউজ ওয়্যার as to be verb at the place of was। এটা মনে রাখতে হবে যে as if বা as though এর পরের ক্লজে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সেক্ষেত্রে যদি টু বি ভার্ব ব্যবহার করার কথা বলা হয়ে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে was ব্যবহার করা যাবে না, was এর স্থানে were ব্যবহার করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমাদের 1 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে he talks as if he be a fool। এখানে as if আছে এবং as if এর আগে আমাদের যে সেন্টেন্সটা আছে সেখানে সাবজেক্ট আছে হি, ভার্ব আছে টক্স। এই টক্স ভার্বটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা আছে, প্রেজেন্ট ফর্মে লেখা আছে, অর্থাৎ এই ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো as if এর আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বলা হয়েছে যে মনে রাখবে যে as if as though এর পরের অংশে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে বি এর স্থানে কি লেখা যাবে না? was লেখা যাবে না, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি? were। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হি টক্স as if he were a fool। সে এমনভাবে কথা বলে যেন সে একটা বোকা ছিল। তো ডিয়ার ভিউয়ার্স, আবারও বলি, সেন্টেন্সের মাঝখানে অর্থাৎ as if দ্বারা যদি দুইটি ক্লজ যুক্ত থাকে, তাহলে আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, আমাদের পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের অর্থই হলো ভার্বের পাস্ট ফর্ম লেখা। তো আমাদের বি এর পাস্ট ফর্ম হলো was অথবা were। তো আমরা এই as if as though এর ক্ষেত্রে আমরা was ব্যবহার করতে পারবো না, আমাদেরকে were ব্যবহার করতে হবে। তার একটা কারণও আছে, কেননা এখানে বলা হয়েছে সে কথা বলে যেন সে একটা বোকা ছিল, অ্যাকচুয়ালি কিন্তু সে বোকা ছিল না, এর জন্য আমরা was ব্যবহার করব না, were ব্যবহার করব। তো ডিয়ার ভিউয়ার্স, এক্সাম্পল নাম্বার 2, দ্য ওম্যান ওয়াকড as though she were sick। মহিলাটি হাঁটে যেন সে অসুস্থ ছিল। এখানে একটু খেয়াল করি,
আমাদের ক্লজ আছে অ্যাজ দো, কিন্তু পরের ক্লজটা দেওয়া আছে, আগের ক্লজটা আমাদের কারেকশন করে লিখতে হবে। তো এখানে অ্যাজ দো এর পরের অংশটা কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, এর জন্য আগের ক্লজটা কিন্তু আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মানেই হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখা। তবে হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখার সময় অবশ্যই সাবজেক্টের দিকে খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কিনা। এখানে ওমেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদের অ্যান্সার হবে ওয়ার্কস। কি হবে? একটা এস যোগ হবে, কেননা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে একটা এস বাই এস যোগ হবে। এক্সাম্পল 3, দ্য ওল্ড ম্যান টক্স অ্যাজ দো হি ডু ইট। এবার একটু খেয়াল করি, এখানেও আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে, এবং পরের ক্লাসের আমাদের ভার্বটা কারেকশন করতে হবে। সেক্ষেত্রে দেখতে হবে যে আগের ক্লাসের ভার্বটা কোন ফর্মে আছে। তো এখানে বলা হয়েছে দ্য ওল্ড ম্যান টক্স, টক্স আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্লজ আছে। আর অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স থাকে, পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আবারও বলি, অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরের ক্লজটা কী হবে? পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনাইট টেন্স মানেই হলো ভার্বের পাস্ট ফর্ম লেখা, অর্থাৎ হি ডিড ইট। তো ডিয়ার ভিউয়ার্স, এটা খুবই সিম্পল ব্যাপার। এটাই ছিল আমাদের অ্যাজ ইফের প্রথম রুল, এবং সেই রুলস অনুসারে আমাদের এখানে 3 প্র্যাকটিস আছে। নাম্বার 1, দ্য গার্ল ড্যান্সেস অ্যাজ ইফ শি ওয়ার এ ড্যান্সার। সে এমনভাবে নাচে যেন সে একজন নাচনেওয়ালি। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে সে একজন ড্যান্সার। দ্য ম্যান ট্রিট অ্যাজ দো হি ওয়ার এ ডক্টর। সে এমনভাবে চিকিৎসা করে যেন সে একজন ডক্টর। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা একটু দেখে নিই, দ্য ম্যান ট্রিট অ্যাজ দো, এখানে একটা অ্যাজ দো আছে, এবং পরের অংশটা দেওয়া আছে, আমাদেরকে আগের অংশ কারেকশন করতে হবে ঠিক অ্যাজ ইউজুয়াল আগেরগুলোর মতো। নাম্বার 3তে বলা হয়েছে হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি হ্যাড এ লট অফ ওয়েলথ। সে এমন ভান করে যেন তার অনেক সম্পদ আছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং আমরা যখনই রুলগুলো ভালোভাবে আয়ত্ত করে নেব, সাথে সাথে প্র্যাকটিস করব, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের অ্যাজ দো আরও একটা রুল আছে, আমরা এখন আসবো সেই রুলটা নিয়ে। ওকে, ডিয়ার ভিউয়ার্স, এখানে অ্যাজ ইফ অর অ্যাজ দো এর দ্বিতীয় রুলটা আমরা এখন যেটা আলোচনা করবো সেটা হলো অ্যাজ ইফ আর অ্যাজ দো এর সেকেন্ড রুল, অর্থাৎ অ্যাজ ইফ আর অ্যাজ দো এর আরও একটা রুল আছে। এবং অ্যাজ ইফ আর অ্যাজ দো দ্বিতীয় যে রুলটা সেটা হলো ইফ টু ক্লজেস আর কম্বাইন্ড উইথ অ্যাজ ইফ অর অ্যাজ দো, then the first clause will be in past indefinite tense when the second clause will be in past perfect tense। এখানে বলা হয়েছে অ্যাজ ইফ আর অ্যাজ দো দ্বারা যদি দুইটি ক্লজ যুক্ত থাকে, তাহলে প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ বলা হয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্স প্লাস অ্যাজ ইফ বা অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অ্যাজ ইফ আর অ্যাজ দো এর আগের অংশটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আবার বলি, অ্যাজ ইফ অ্যাজ দো সাধারণত দুইটি ক্লজের মাঝখানে থাকে। তো দুইটি ক্লজের যেহেতু মাঝখানে থাকে, তাহলে আমরা কি করতে পারি, অ্যাজ ইফের আগেও একটা আমরা যেমন ক্লজ পাই, পরেও একটা ক্লজ পাই। এখন প্রশ্ন হলো, আগের ক্লজের ভার্বটা আমরা কোন ফর্ম লিখব এবং পরের ক্লজের ভার্বটা কোন ফর্ম লিখব। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে একটু দেখে নিই, আগের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, অর্থাৎ আগের ক্লজের ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে পরের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে লিখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখানে 3টা এক্সাম্পল আছে, আমরা একটু দেখে নিই। দ্য স্টুডেন্টস স্টাডিড অ্যাজ ইফ দে টু বি গুড স্টুডেন্টস। এখানে কিন্তু একটা অ্যাজ ইফ আছে। এখন এই যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো,
তাহলে আমাদের অ্যাডজেক্টিভ দ্বারা এই পাশে একটা ক্লজ আছে, ওই পাশে একটা ক্লজ আছে। এখন আমাদের দেখতে হবে অ্যাডজেক্টিভের এই পাশটা আমাদেরকে কারেকশন করে লিখতে হবে। এই পাশে কি আছে একটু দেখে নিই। দ্য স্টুডেন্টস স্টাডিড, এটা ভার্ব, এটা পাস্ট ফর্মে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যেহেতু এই অংশটা পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে ওই অংশটা আমাদের কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, আমাদেরকে আগে একটা কি লিখতে হবে? হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুসারে আমাদেরকে আগে হ্যাড লিখতে হবে, এবং এখানে যে ভার্ব থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। তো ওখানে আছে বি এর পাস্ট পার্টিসিপল বিন। তাহলে আমাদের অ্যান্সার হবে দ্য স্টুডেন্টস স্টাডিড অ্যাজ ইফ দে হ্যাড বিন গুড স্টুডেন্টস। ডিয়ার ভিউয়ার্স, আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই। এক্সাম্পল 2, দ্য বয় প্লে অ্যাজ দো হি হ্যাড বিন এ গুড প্লেয়ার। এখানে অ্যাজ দো আছে, এই অ্যাজ দো এখানেও আছে। তো আমাদের একটা রুল আছে, এই অ্যাজ দো এর পরের অংশটা ঠিক আছে, আমাদেরকে আগের অংশটা ঠিক করতে হবে। তো অ্যাজ দো এর পরে আছে কি? হ্যাড, হি হ্যাড বিন। তাহলে সাবজেক্টের পরে হ্যাড বিনটা সাধারণত এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, যে কারণে আমাদের এটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। কারণ আমাদের বলাই আছে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরের অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আগের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমাদের এই অংশ আছে পাস্ট পারফেক্ট টেন্স, এর জন্য আমাদের আগের অংশটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সেজন্য প্লে না হয়ে হবে কি? প্লেড। আমাদের দ্বিতীয় নম্বরের অ্যান্সার আসতেছে প্লেড। ঠিক আছে, এবার আমরা তৃতীয় নাম্বার এক্সাম্পল দেখি। দ্য ওম্যান স্পোক অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। এখানে আমাদের অ্যাজ ইফ আছে, তো অ্যাজ ইফের আগের ক্লজটা আমাদের দেওয়া আছে, সেটা হলো দ্য ওম্যান স্পোক। স্পোকটা অ্যাকচুয়ালি পাস্ট ফর্মে আছে, যার কারণে এই ক্লজটা পাস্ট ইনডিফিনাইট টেন্স ক্লজ, এবং যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্লজ, সেজন্য অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে, সেজন্য আমরা শি এর পরে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে লিখব হ্যাড, এবং এরপরে পাস্ট পার্টিসিপল লিখব নো, নিউ, নোন। শি হ্যাড নোন এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সে এমনভাবে কথা বললো যেন সে সব কিছু জানতো। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আমাদের অ্যাজ ইফের সেকেন্ড রুল। হেয়ার আর 3 প্র্যাকটিসেস অলসো ফর ইউ। নাম্বার 1, দ্য বয় প্লে ক্রিকেট অ্যাজ ইফ হি হ্যাড বিন এ ক্রিকেটার। তো এখানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফের পরের অংশটা দেওয়া আছে, আমাদের আগের অংশটা কারেকশান করতে হবে ঠিক এই নিয়ম অনুসারে। এই প্র্যাকটিস নাম্বার 2, শি প্রিটেন্ডেড, সে ভান করে, অ্যাজ দো শি উইন দ্য কম্পিটিশন, সে এমন ভান করে যেন সে প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। তো এখানে অ্যাজ ইফ আছে, আমাদের এই স্ট্রাকচার অনুসারে, আমাদের ফর্মুলা অনুসারে লিখতে হবে। নাম্বার 3, হি টকড অ্যাজ ইফ হি এনজয় দ্য ম্যাচ, সে এমনভাবে কথা বলল যেন সে ম্যাচটা উপভোগ করেছিল। তো ডিয়ার ভিউয়ার্স, যেহেতু আমি এক্সাম্পল আলোচনা করছি, এর জন্য প্র্যাকটিস আলোচনা করার কোনো দরকার নেই। তো আমি আশা করবো সবাই প্র্যাকটিসগুলো করবা, এবং প্র্যাকটিসগুলো করার পরে জাস্টিফাই করে নেবা যে অ্যাকচুয়ালি তোমার অ্যাজ ইফ বা অ্যাজ দো নিয়ে কোনো সমস্যা আছে কি না। তো ডিয়ার ভিউয়ার্স, আমার মনে হয় যে এখান থেকে এই আলোচনার পরে এবং এক্সাম্পলগুলো বোঝার পরে আর কারো কোনো সমস্যা থাকার কথা নয়। আর প্র্যাকটিসগুলো ভালোভাবে করলে তো আর কোনো কথাই নেই। সবাই এই এর আগে পরে যে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম ভার্বের, সেটা নিয়ে যার যা প্রবলেম আছে সব সমাধান হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি, এবং পরবর্তীতে আমি আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।